আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছি ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস নিয়ে। আজকে এই ভিডিওটিতে আমি আলোচনা করব ক্লাস 12-এর সেমিস্টার সিস্টেমের নতুন সিলেবাসটি নিয়ে। আরেকটি কথা জানিয়ে রাখি, ক্লাস 12-এর যে সিলেবাসটি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু এই বছর মানে 2024-এর জন্য প্রযোজ্য নয়। এটা শুরু হবে 2025-এ। তোমরা যারা এখন ক্লাস 11-এ ভর্তি হবে বা পড়ছো ক্লাস 11-এ, তারা যে পরীক্ষাটি দিচ্ছ সেটি সেমিস্টারে হবে এবং এটি থেকেই শুরু হবে সেমিস্টার। 2024-এ যারা 11-এ উঠছো তাদের সময় থেকে সেমিস্টার শুরু হবে। 2024-এ যারা ক্লাস 12-এ পড়ছো বা ভর্তি হবে তাদের জন্য কিন্তু সেমিস্টার সিস্টেমটি চালু হবে না। তোমরা যেমন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর্থাৎ এইচএস পরীক্ষাটি দেবে, সেই পরীক্ষাটি হবে। তো ভিডিওটি শুরু করছি। আমি এখানে ক্লাস 12-এর সিলেবাসটি নিয়ে ডিসকাস করব, তার এক্সাম প্যাটার্নে কীরকম কোয়েশ্চেন আসবে, মানে কোয়েশ্চেন প্যাটার্নস নিয়ে আলোচনা করব, মার্কস ডিভিশন কী কী থাকবে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই সিলেবাসটি শুধুমাত্র বাংলা মিডিয়ামদের জন্য নয় বা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য নয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তোমরা যেই মিডিয়ামেই ভর্তি হও, সেটা বাংলা হোক বা ইংলিশ, তোমাদের সবার জন্য এই সিলেবাসটি প্রযোজ্য। ক্লাস 12-এ তোমরা থার্ড সেমিস্টার দেবে। ক্লাস 11-এ তোমরা অলরেডি দুটো সেমিস্টার দিয়েছো, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারটা তোমাদের ক্লাস 12-এ দিতে হবে। সেখানের কিছু নতুন সিলেবাস আছে যেটা নিয়ে ডিসকাস করব। ফার্স্টেই ইউনিট 1-এ ভেরিয়েশনস ইন সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, এখানের মধ্যে মেনলি ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাসেসমেন্ট অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, এই জিনিসগুলো পড়তে হবে। বাংলাতে মেনলি বুদ্ধি যেটা, সেটি এখানে পড়তে হবে। ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, যেখানের স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি আছে, গিলফার্ডের স্ট্রাকচার অফ মডেল আছে, অ্যান্ড গার্ডনারের থিওরি আছে, স্টার্নবার্গের থিওরি আছে, আর পাস মডেল আছে। তো এইগুলোই পড়তে হবে। ক্রিয়েটিভিটিটা নতুন তোমাদের অ্যাড করেছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে ক্রিয়েটিভিটি ছিল না। ইমোশনাল ইন্টেলিজেন্সও তাই, খুব বেশি ডিটেলে পড়তে হতো না, কিন্তু এবার ইমোশনাল ইন্টেলিজেন্সটা একটু ডিটেলে পড়তে হবে। কনসেপ্ট অফ আইকিউ পড়তে হবে, অর্থাৎ বুদ্ধাঙ্ক পরিমাপের যে পদ্ধতি সেটা পড়তে হবে। ওয়েসলার যে স্কেলটা দিয়েছে সেটার ব্যাপারে জানতে হবে। তোমরা অনেকেই আগের ভিডিওটাতে কোয়েশ্চেন করেছো যে এখানে কন্ট্যাক্ট আওয়ার আর মার্কস বলতে কি বুঝিয়েছে। কন্ট্যাক্ট আওয়ারটা বেসিক্যালি তোমাদের জন্য নয়, এটা তোমাদের স্কুল যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো কত ঘন্টা সময় ধরে পড়াবে সেগুলোই এই কন্ট্যাক্ট আওয়ার্সে আছে। যেমন এই ভেরিয়েশনস ইন সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটসের মধ্যে যদি আমরা ইন্ট্রোডাকশনটা নিই, তাহলে সেটা তোমাদের স্কুল 1 ঘন্টা লেকচার দেবে বা 1 ঘন্টা তোমাদের সময় নিয়ে ইন্ট্রোডাকশনটা পড়াবে। নেক্সট তোমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন হিউম্যান ফাংশনিং যেটা আছে সেটা আবার 1 ঘন্টায় পড়াবে। থার্ড যে টপিকটা আছে, অর্থাৎ থার্ড যে সাব টপিকটা আছে, অ্যাসেসমেন্ট অফ সাইকোলজিক্যাল অ্যাট্রিবিউটস, এখানে দেখতেই পাচ্ছ এটা একটু বড় আগের দুটোর তুলনায়। তো সেখানে ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউড, ইন্টারেস্ট, পার্সোনালিটি, ভ্যালুস, এই কয়েকটা জিনিস আছে যেটা তোমাদের স্কুল তোমাদের 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে। তো কন্ট্যাক্ট আওয়ারটা তোমাদের বেসিক্যালি কিছু পড়তে হবে না, এটা নিয়ে তোমাদের ডিটেলে জানার কিছু দরকার নেই, এটা তোমাদের সম্পূর্ণ স্কুলের ওপর নির্ভর করবে। নেক্সট যেটা আছে মার্কস, এটা কিন্তু তোমাদের জন্য জানাটা খুবই জরুরি। যেটা ফার্স্ট ইউনিট আছে সেখান থেকে তোমরা জানো যে থার্ড সেমিস্টারে তোমাদের শুধুমাত্র এমসিকিউ হবে। প্রত্যেকটা এমসিকিউ 1 মার্কস করে থাকবে।
টোটাল 35টা এমসিকিউ থাকবে। তো এবার এই 35 যে এমসিকিউ, এখানের মধ্যে 9টা কোয়েশ্চেন তোমাদের এই ইউনিট 1 থেকে আসবে। মার্কসটা বেসিক্যালি এটাই, যেখানে 9 লেখা আছে সেটা মানে তোমাদের এই ফার্স্ট ইউনিটটা থেকে এমসিকিউর মধ্যে 35টা এমসিকিউর মধ্যে টোটাল 9টা কোয়েশ্চেন পাবে। নেক্সট চলে আসি ইউনিট 2তে, যেখানে মেনলি সোশ্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রুপ প্রসেসেস পড়তে হবে। এখানের ইন্ট্রোডাকশন, গ্রুপের কনসেপ্ট, টাইপস অফ গ্রুপ, why do people join groups, বাংলায় যেটি ছিল সামাজিক প্রভাব বিস্তার ও গোষ্ঠী প্রক্রিয়া। এটা মেনলি সোশ্যাল সাইকোলজির পার্ট, তো এটা তোমাদের ইউনিট 2তে পড়তে হবে। ইউনিট 2 থেকে তোমরা টোটাল 9টা এমসিকিউ পাবে। এরপরে চলে আসি ইউনিট 3তে, অর্থাৎ আইডেন্টিটি ডেভেলপমেন্ট। এখানের মধ্যে তোমাদের এরিকসনের থিওরি পড়তে হবে, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট এর থিওরিটা। আইডেন্টিটি ক্রাইসিসের সম্বন্ধে জানতে হবে, আরও বিভিন্ন সাব টপিকসগুলো পড়তে হবে। এটার বাংলা স্বরূপত্ব বিকাশ। এই স্বরূপত্ব বিকাশের আন্ডারে এরিকসনের থিওরি, এই সমস্ত জিনিসগুলো থাকবে। এখানেও তোমাদের টোটাল 9টা এমসিকিউ পাবে তোমরা এই ইউনিটটা থেকে। এরপরে আসি ইউনিট 4-এ, যেটা হচ্ছে মিটিং লাইফ চ্যালেঞ্জেস। এখানের মধ্যে তোমাদের ইন্ট্রোডাকশন, নেচার, টাইপস অ্যান্ড সোর্স অফ স্ট্রেস, অর্থাৎ এখানে স্ট্রেসের সম্পর্কে পড়তে হবে। এফেক্টস অফ স্ট্রেস, জিএএস মডেল অর্থাৎ জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম মডেল। স্ট্রেসের বাংলা হলো পীড়ন, তো এই পীড়ন চ্যাপ্টারটি তোমাদের পড়তে হবে ইউনিট 4-এ, যেখানের মধ্যে এফেক্ট, নেচার, টাইপস, সোর্স এগুলো তো পড়তে হচ্ছেই, তার সাথে কোপিং স্ট্র্যাটেজি অর্থাৎ স্ট্রেসের সাথে আমরা কিভাবে ডিল করি, স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্সগুলো জানতে হবে, যেখান থেকে তোমরা 9টা এমসিকিউ পাবে। এবার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের মার্কস ডিভিশনটা নিয়ে একটু আলোচনা করি। এমসিকিউতে তোমাদের 35টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা 1 মার্কস করে। এর আগে আমি বলে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কত কত মার্কসের এমসিকিউ আসতে পারে, সেই অনুযায়ী তোমরা পড়বে এখানে। এবার আসি ক্লাস 12-এরই ফোর্থ সেমিস্টার, এটি তোমাদের ফাইনাল সেমিস্টার। এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই তোমাদের করতে হবে। থিওরিতে তোমাদের টোটাল 4টে ইউনিট আছে ফোর্থ সেমিস্টারে, আর কিছু প্র্যাকটিক্যালস আছে। ইউনিট 5 অর্থাৎ ফার্স্ট যে ইউনিটটা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য, সেখানে অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন এটা পড়বে। অ্যাটিটিউড অ্যান্ড সোশ্যাল কগনিশন নাম শুনেই বুঝতে পারছো যে এটা সোশ্যাল সাইকোলজির পার্ট, যেটা তোমাদের 5th ইউনিটে আছে। এবার যেহেতু তোমাদের ফোর্থ সেমিস্টারে এমসিকিউ হবে না, কোয়েশ্চেন প্যাটার্নটা অন্য, অর্থাৎ ব্রড কোয়েশ্চেন কিছু থাকবে, এসএকিউ অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন থাকবে, সেই কারণে এটার মার্কসটা কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। মার্কসের প্যাটার্নটা তোমাদের জানিয়ে দেওয়া হবে, তো তার জন্য কিছুটা সময় ওয়েট করতে হবে। যেটা কন্ট্যাক্ট আওয়ার, সেটা তোমাদের স্কুলের জন্য, সেটা কিন্তু তোমাদের জন্য নয়। এটা তোমাদের কখনোই ডিটেলে জানতে হবে না। তো এই বিষয়টা দেওয়া আছে, প্রত্যেকটা কন্ট্যাক্ট আওয়ার্স দেওয়া আছে, কিন্তু মার্কসটা এখনও তোমাদের পাবলিশ করেনি। বাংলায় মনোভাব ও সামাজিক চেতনা, অর্থাৎ বাংলায় 5th ইউনিট যেটা সাইকোলজির, যেটা 5th ইউনিট তোমাদের ফোর্থ সেমিস্টারে, সেটি হলো মনোভাব এবং সামাজিক চেতনা। এবারে আসি ইউনিট 6-এ, যেখানে সেলফ অ্যান্ড পার্সোনালিটি তোমাদের দিয়েছে। 6 ইউনিট যেটা আছে সেখানে সেলফ এবং পার্সোনালিটি, কনসেপ্ট অফ সেলফ, পার্সোনাল অ্যান্ড সোশ্যাল সেলফ, কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, তার মধ্যে সেলফের কিছু কিছু কনসেপ্ট আছে, কালচার অ্যান্ড সেলফ,
ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কনসেপ্ট অফ পার্সোনালিটি, পার্সোনালিটির কিছু টাইপ এবং তার ট্রেটস যেগুলো, আর পার্সোনালিটির কিছু থিওরি যেমন সাইকোডাইনামিক অ্যাপ্রোচ, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অ্যান্ড হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, এই জিনিসগুলো পড়বে। বাংলাতে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব, তো এই চ্যাপ্টারটি বাংলায় পড়তে হবে, যেটির নাম হলো ব্যক্তিত্ব। এরপরে আসি ইউনিট 7-এ। ইউনিট 7 হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স। এবার এই চ্যাপ্টারটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ভীষণ ইন্টারেস্টিং। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ মনোবৈজ্ঞানিক অসঙ্গতি। এখানের মধ্যে তোমাদের ইন্ট্রোডাকশন, কনসেপ্ট অফ অ্যাবনর্মালিটি অ্যান্ড সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, ক্লাসিফিকেশন অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স, তার মধ্যে ICD-11 এবং DSM-5, এই টার্মগুলো এখন শুনে শক্ত মনে হলেও তোমরা যখন পড়বে তখন এগুলোর ব্যাপারে তোমরা ধারণা পাবে এবং তোমাদের সেগুলো খুবই সোজা মনে হবে। মেজর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সের মধ্যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার অর্থাৎ OCD, সোম্যাটিক সিমটমস অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার, ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, bipolar and related disorders, schizophrenia spectrum and other psychotic disorders, neurodevelopmental disorders, disruptive impulse control and conduct disorder, substance related and addictive disorders. আচ্ছা, এখানে ফার্স্টে তোমাদের যেটা বলে রাখি, এখানে যেমন DSM-5 দেওয়া আছে, আগে কিন্তু তোমাদের DSM-4 ওয়াইজ পড়ানো হতো। DSM-4 ওয়াইজ আগে পড়ানো হতো। তোমরা আগের যে বাংলা বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে যদি দেখো তো সেটা DSM-4 ছিল, বাট এখন এটা আর নেই, আমরা DSM-5কে ফলো করি। তো তোমাদের এটা DSM-5 ওয়াইজ এই যে ডিসঅর্ডার্সগুলো আছে এগুলো পড়তে হবে। DSM-4 বা 5 কিছুই নয়, এটা হচ্ছে একটা ম্যানুয়াল যেটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সগুলোর সিমটমস বা সাইনগুলো লেখা থাকে এবং সেই ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে, বা ক্রাইটেরিয়া লেখা থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো মিলিয়ে আমরা কোনো একটা পার্সনকে ডায়াগনোজ করতে পারি যে সেই পার্সনটার কোন অ্যাবনর্মালিটিটা আছে। আর একটা কথা আমি বলে রাখি, অ্যাবনর্মালিটি যে আমরা ডায়াগনোজ করব সেটা কিন্তু কোনো রকম তাদেরকে নাম দেওয়ার জন্য নয়, বা তাদেরকে কোনো রকম ক্যাটাগরিতে ফেলার জন্য নয়। আমরা কোনো একটা পার্সনকে ডায়াগনোজ এই কারণেই করি যাতে তার ট্রিটমেন্টটা ভালো হয়, ট্রিটমেন্টটা সেইভাবে করা যায়। কোনো একটা পার্সন যদি এই যে তোমরা এতগুলো ডিসঅর্ডার্স দেখছো এর মধ্যে যদি কোনো একটা পার্সন ডায়াগনোজ হয় কোনো একটা ডিসঅর্ডারে, তাহলে কিন্তু আমরা কখনোই তাকে একটা ট্যাগ দিয়ে দেব না যে এই পার্সনটা স্কিজোফ্রেনিক বা এই পার্সনটার ডিপ্রেশন আছে। কখনো এই রকমভাবে আমরা ট্যাগ ইউজ করব না। সেও কিন্তু আদার পার্সনের মতোই আমাদের কাছে ভ্যালিড, তাই তো, তারও ভ্যালু আছে। তো আমরা এই যে ক্যাটাগরি মানুষকে দিই, কোনো একটা পার্সনকে দিই ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা দিই কিন্তু ট্রিটমেন্টটা করার জন্য, বা তার ঠিক ডিসঅর্ডারটা কতটা সিভিয়ার সেটা বোঝার জন্য আমরা তাদেরকে ট্যাগটা দিই। আমরা অর্থাৎ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, আর কিন্তু অন্য কোনো পার্সন নয়। তো আমরা কখনোই কোনো একটা পার্সন যদি এই ডায়াগনোসিস বা এই সমস্ত ডিসঅর্ডারের আন্ডারে ডায়াগনোস হয়, তাকে কিন্তু আমরা কখনোই সেইভাবে ডাকবো না বা সেই নামে আমরা পুরোপুরিভাবে তাকে ট্যাগ দিয়ে দেব না, কখনোই এটা আমরা করব না। সাইকোলজি পড়ছি মানে আমাদের কিন্তু অনেকটা অ্যাওয়্যার হতে হবে এই সমস্ত জিনিসে। আমরা কখনোই একটা পার্সনকে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে এই সমস্ত ডিসঅর্ডারগুলো তাদেরকে ট্যাগ হিসেবে কখনোই আমরা বলবো না, কখনো নয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফিরে আসি ইউনিট 8-এ, অর্থাৎ থেরাপিউটিক অ্যাপ্রোচে।
যেখানে মেনলি ইন্ট্রোডাকশন, নেচার অ্যান্ড প্রসেস অফ সাইকোথেরাপি, থেরাপিউটিক রিলেশনশিপ, টাইপস অফ থেরাপিজ, সাইকোডাইনামিক থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি। ইউনিট 8টা কিন্তু একেবারে নতুন। এটা কিন্তু ক্লাস 12, ক্লাস 11 কোনো সময় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল না। আর এই ইনিশিয়েটিভটা নিয়ে বেশ ভালো করেছে, কারণ কলেজে উঠে যে সমস্ত ছেলেমেয়েরা সাইকোলজি নিয়ে পড়ে তারা এই টপিকগুলো হঠাৎ করে নতুনভাবে পায়, যেগুলো কিন্তু তাদের পক্ষে বোঝাটা একটু কঠিন হয়ে যায়। তো এই সময় বেসিক যদি আইডিয়াগুলো থাকে ছোট থেকেই, তাহলে কিন্তু এটা পড়তে অতটা অসুবিধা হবে না কলেজে গিয়ে। তো এই কারণে থেরাপিউটিক অ্যাপ্রোচটা অ্যাড করেছে, উইচ ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। এরপরে আসি আমরা প্র্যাকটিক্যালি ইন্টেলিজেন্স টেস্ট আছে তোমাদের, যেখানে আলেকজান্ডার পাস অ্যালং বা ডিয়ারবর্নের ফর্ম বোর্ডের টেস্টটা করতে হবে, যেটা ক্লাস 12-এ আগেও ছিল। এরপরে সেকেন্ড প্র্যাকটিক্যালটা তোমাদের স্ট্রেস স্কেল দিয়েছে একটা, অর্থাৎ স্ট্রেস বা পীড়ন মাপার স্কেল, যেটা তোমাদের এই স্কেলটা ইউজ করা হবে, অর্থাৎ ESSA। এই স্কেলটা ইউজ করে তোমাদের স্ট্রেস বা পীড়নকে মেজার করানো শেখানো হবে। এরপরে থার্ড যে প্র্যাকটিক্যালটা সেটাও আগে ছিল, পার্সোনালিটি ইনভেন্টরি অর্থাৎ KIEI, পার্সোনালিটি টেস্ট। এখানে তোমরা কে ইন্ট্রোভার্ট, কে এক্সট্রোভার্ট বা কে অ্যাম্বিভার্ট, এই ব্যাপারটা তোমরা জানতে পারবে। ভীষণ ইন্টারেস্টিং, তাই তো? এরপরে প্রজেক্ট আছে। প্রজেক্টে ডেভেলপমেন্ট অফ আ কম্প্যারেটিভ কেস স্টাডি ইউজিং জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার অফ মেল অ্যান্ড ফিমেল পার্টিসিপেন্টস। এখানে তোমাদের GHQ অর্থাৎ জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ারটা দিয়ে কিছু পার্টিসিপেন্টসদের, মেল অ্যান্ড ফিমেল বোথ, এদের মধ্যে একটা কেস স্টাডি নিতে হবে। জেনারেল হেলথ কোয়েশ্চেনিয়ার এটা একটা স্কেল। তো এই সমস্ত প্রজেক্টগুলোর ব্যাপারে বা এই সমস্ত প্র্যাকটিক্যালগুলোর ব্যাপারে তোমাদের স্কুল থেকে আরও ডিটেলে জানিয়ে দেওয়া হবে। আমার পক্ষে যেটুকু জানানো সম্ভব আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপরে বাকিটা যেহেতু প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট পুরোটাই স্কুলের হাতে থাকে, সেই জন্য তোমাদের স্কুল এটা জানিয়ে দেবে। এরপরে আসি প্র্যাকটিক্যাল এবং আমাদের 4th সেমিস্টারের থিওরির মার্কস ডিভিশনে। থিওরির মার্কস ডিভিশনে ফার্স্টেই থাকবে SAQ, যেখানে 2 মার্কসের 3টে SAQ থাকবে। LAQ, যেখানে 3 মার্কসের 3টে LAQ অর্থাৎ লং আনসার কোয়েশ্চেন থাকবে। আবারও LAQ অর্থাৎ 4 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকবে। আর শেষে 6 মার্কসের 2টো কোয়েশ্চেন থাকবে, টোটাল 35। এবার প্র্যাকটিক্যালে আসি। প্র্যাকটিক্যালে মেনলি তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামটা হবে তার জন্য 10 মার্কস, প্রজেক্ট যেটা বললাম GHQ তার জন্য 10 মার্কস, প্র্যাকটিক্যাল ফাইল অর্থাৎ প্র্যাকটিক্যাল কপি তোমরা যেটা বানাবে তার জন্য কিন্তু তোমাদের 5 মার্কস থাকবে। আর এই যে 5 মার্কস সেটা তোমাদের ভাইভার জন্য। আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে পেরেছো, সিলেবাসের ব্যাপারে ডিটেলে জানতে পেরেছো, মার্কস ডিভিশনগুলোর ব্যাপারে জানতে পেরেছো, কোয়েশ্চেন প্যাটার্ন জানতে পেরেছো। তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বই রিলেটেড, কি বই পড়বে বা কি কোন বইটা ফলো করলে তোমাদের ভালো হবে, সেরকম যদি কোনো প্রশ্ন বা আরও বাড়তি কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটার রিপ্লাই দেবো।